ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে কোনো জিনিস অনলাইনের মাধ্যমে প্রচার করা। ডিজিটাল যে কোনো উপায়ে যে কোনো প্রোডাক্টকে মার্কেটিং করা বা প্রচার করাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা আগে দেখতাম যে হচ্ছে বিভিন্ন, এখনো যদি আপনি একটু কোনো ডাক্তারের চেম্বারে যান, দেখবেন কিছু লোক খুব স্যুট টাই পরে দাঁড়ায় আছে, তাই না? তারা কি করছে? তারা কিন্তু হচ্ছে মেডিসিনের মার্কেটিং করছে। প্রত্যেক ডক্টরের কাছে যে তারা তাদের কার্ড দিচ্ছে, তাদের মেডিসিনের স্যাম্পল দিচ্ছে, তাই না? এরকম আমরা সবাই দেখি। ইভেন আপনি যখন ডাক্তার দেখায় বের হবেন, আপনার কাছে যে প্রেসক্রিপশনটা থাকবে সেটা ছবি তোলার জন্য আপনার কাছে মানে হুমড়ি খেয়ে পড়বে, এরকম একটা অবস্থা যে ভাই প্রেসক্রিপশনটা দেখি, একটা ছবি তুলি, একটা ছবি তুলি, এরকম একটা ব্যাপার হয়। তো এরা কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং করছে না, এরা কি করছে? লোকাল মার্কেটিং করছে, তাই না? লোকালি এরা কোনো ডিজিটাল উপায় ফলো করছে না, এরা ডিরেক্টলি ডাক্তারের কাছে নিজেদের প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে। সেই অনুযায়ী ডাক্তারকে বলছে যে আমার মেডিসিনে এই পরিমাণে কেমিক্যাল আছে, এটা এই রোগের জন্য খুবই ভালো। তো এরা কি করছে? অফলাইন মার্কেটিং করছে, হ্যাঁ। এরা কিন্তু ডিজিটাল মার্কেটিং করছে না। এখন ডিজিটাল মার্কেটিং গুলো কি কি হয়? ডিজিটাল মার্কেটিং সেটা হতে পারে কোনো ওয়েবসাইটের মাধ্যমে, হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, হতে পারে আপনার মোবাইলে এসএমএস করার মাধ্যমে, আপনার ইমেইলে মেইল করার মাধ্যমে। এই সকল যে মাধ্যমগুলো আছে বা ভিডিওর মাধ্যমে যে সকল মার্কেটিং গুলো করা হয়, এগুলোকেই মূলত ডিজিটাল মার্কেটিং বলে। এখন এই ডিজিটাল মার্কেটিং এ কতগুলো ফানেল আছে বা ডিজিটাল মার্কেটিং এ কতগুলো সেক্টর আছে, আমি যদি দেখাই যে ডিজিটাল মার্কেটিং এ মূলত হচ্ছে তিনটা সেক্টরকে খুব হাই ডিমান্ডেবল বলা হয়। তার মধ্যে প্রথম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে শর্ট ফর্মে বলা হয় হচ্ছে এসইও। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যা শর্ট ফর্ম হচ্ছে এসইএম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আমরা সবাই জানি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনি যখনই গুগলে কোনো কিছু সার্চ করেন, আমি আপনাদের দেখাই। ধরেন আমি একটা টি শার্ট কিনবো, তাহলে আমাকে গুগলে কি সার্চ করতে হবে? বেস্ট টি শার্ট ফর মেন, আমি সার্চ করলাম। আচ্ছা, এখানে দেখেন আমার সামনে কিছু ওয়েবসাইট আসছে। এই ওয়েবসাইট গুলোর মধ্যে এই ওয়েবসাইটটা প্রথমে আসছে, menshealth.com, এটা আসছে সবার প্রথমে। আর কিছু ওয়েবসাইট আসছে এরকম সিরিয়াল ওয়াইজ, 10 নম্বরে একজন আসছে। তাহলে এই যে একদম শেষে যে ওয়েবসাইটটা আছে, ইনি কেন এই টপ পজিশনে আসলো না? এর মধ্যে কোনো একটা কারণ তো আছে অবশ্যই, তাই না? এর পিছনে যে কারণগুলো কাজ করে এগুলোই হচ্ছে মূলত এসইওর কাজ। একটা ওয়েবসাইটকে যে কোনো সার্চ ইঞ্জিনের টপ পজিশনে নিয়ে আসাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। আচ্ছা, এখন এই সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো বুঝলাম যে হচ্ছে যে কোনো সার্চ ইঞ্জিনের কিছু রুলস ফলো করে নিজের ওয়েবসাইটকে টপ পেজে নিয়ে আসা বা টপ পজিশনে নিয়ে আসাকেই মূলত বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার সময় আমি যেটা বললাম যে হচ্ছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের কিছু শর্ত থাকে, যে এই সকল কাজ কমপ্লিট করলে আমি আপনার ওয়েবসাইটকে টপ পজিশনে নিয়ে আসব। এবার সার্চ ইঞ্জিন মার্কেটিং এ কি হচ্ছে? আমরা এখানে যে দেখতে পারতেছি যে একটা ওয়েবসাইট টপে চলে আসছে, আমি যদি অন্য আর একটা কিওয়ার্ড নেই, সেটা হচ্ছে এখানে দেখেন আমি যখন হোস্টিং প্রোভাইডার লিখে সার্চ করছি গুগলে, তখন দেখেন প্রথম কয়েকটা পেজ আসছে, শুরুতে লেখা আছে কি? এডি। এটাতেও দেয়া আছে এডি, এটাতেও দেয়া আছে এডি, এটাতেও এডি। আচ্ছা, এই এডি এর মানে কি জানেন?
এডি এর মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এটা হচ্ছে পেইড ভাবে এরা একটা পজিশন নিয়ে রাখছে। ব্যাপারটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা কোনো টাকা খরচ না করে, আমরা কাউকে কোনো কিছু পে না করে অর্গানিক উপায়ে গুগলের কিছু শর্ত মেনে নিজের ওয়েবসাইটটাকে ফার্স্ট পজিশনে নিয়ে আসতেছি। আর এই সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কিভাবে কাজ করছে, এটা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট করছেন বাট আপনি র্যাঙ্কিং এ নাই, আপনি গুগলের যেসব নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী রুলস গুলো ফলো করে আপনি র্যাঙ্কিং এ আসতে পারছেন না, বাট আপনার ইনস্ট্যান্ট র্যাঙ্কিং এর দরকার। তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে ফলো করতে হবে। যেমন যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং কে ফলো করতে হবে, সরি। এটার ব্যাপারটা হচ্ছে যে আপনি রুলস গুলো ফলো করেননি, বাট আপনার কাছে কিছু অ্যামাউন্টের বাজেট আছে, আপনি যার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করে আপনি নিজের ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নিয়ে আসতেছেন। মানে হচ্ছে আপনি গুগলকে টাকা দিয়ে গুগলের ফার্স্ট পজিশনটা কিনে নিচ্ছেন বা ভাড়া নিচ্ছেন, ঠিক আছে? তো এরা সকলেই হচ্ছে এই ফার্স্ট পজিশনটাকে ভাড়া নিছে, বলতে পারেন এক কথায় ভাড়া নিছে। যখনই তাদের টাকাটা শেষ হয়ে যাবে বা বাজেটটা শেষ হয়ে যাবে, সাথে সাথে তাদের কিন্তু এখানে আর রাখবে না, তাদের র্যাঙ্ক ফল করে নিজের জায়গায় বা নিজের পজিশনে নিয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট। ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমরা যখনই রাস্তায় বের হই, আমরা অনেকেই দেখতে পাই যে বিভিন্ন রাস্তার সামনে বড় বড় ব্যানার টানানো, তাই না? খেয়াল করেন না, অনেক জায়গায় অনেক বড় বড় ব্যানার বা ফেস্টুন টানানো থাকে। এগুলোকে মূলত বলা হয় হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিংটা হচ্ছে ইউটিউবে তো সবাই ভিডিও দেখি, তাই না? ইউটিউবের ভিডিওর মধ্যে দেখবেন ছোট ছোট কিছু অ্যাড আসে। এখন সব থেকে বিরক্তিকর একটা জিনিস ইউটিউবে, তারপরে হচ্ছে ফেসবুকের ভিডিওতে আপনি দেখবেন যে একটা বাধ্যতামূলক অ্যাড। আগে তো আসতো যে হচ্ছে আপনার স্কিপ করার অপশন ছিল, আর এখন বাধ্যতামূলক, দেখতেই হবে। জি, 5 সেকেন্ডের একটা অ্যাড থাকে, ওটা দেখতেই হয় হ্যাঁ হ্যাঁ, অনেক প্রবাবলি। সময় এটা এখন 13 সেকেন্ড 15 সেকেন্ডও হয়ে গেছে যে বাধ্যতামূলক, তারপরে স্কিপ করতে পারবে। তো এই যে ভিডিওর মাধ্যমে মার্কেটিং করছে, এই মার্কেটিংটাকেই মূলত বলা হয় হচ্ছে ভিডিও মার্কেটিং। বা আমরা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখি যেখানে হচ্ছে এরকম হয় যে ভিডিওতে কোনো কিছু নিয়ে আলোচনা করছে, তারপরে বলতেছে যে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা যদি আপনি কিনতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে ক্লিক করে আপনি প্রোডাক্টটা কিনে নেন। এটাও কিন্তু ভিডিওর মাধ্যমে মার্কেটিং করা হচ্ছে। এটাকে মূলত আরেকটা মার্কেটিং এর মধ্যে ফেলা হয়, যেমন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটাকে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে ফেলা হয়, যেটা আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আরো একটা সেক্টর। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন হচ্ছে আপনার যে কাস্টমার থাকবে বা ভিজিটর থাকবে, তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করা হচ্ছে লিড জেনারেশনের কাজ। লিড জেনারেশনের কাজ হচ্ছে মূলত আপনাদের ইনফরমেশন কালেক্ট করা। আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে ইমেইল মার্কেটিং। ইমেইলের মাধ্যমে বা ইমেইলকে ব্যবহার করে আপনার কাছে যে প্রোডাক্টের প্রচারণাগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে মূলত ইমেইল মার্কেটিং। এরপরে যেটা আসে সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আমরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লেখা দেখতে পাই। আমি যদি একটু দেখাই আপনাদের, বেস্ট ব্লেন্ডার ফর আইস লিখে আমি যদি একটু সার্চ করি, তারপরে এখানে যদি আমি একটু ভিজিট করি, আপনি এখানে খেয়াল করবেন এখানে কিছু লেখা আছে। এই লেখাগুলোকে মূলত বলা হয় হচ্ছে কন্টেন্ট বা আর্টিকেল। এই কন্টেন্টের মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হয় বা লেখার মাধ্যমে যে মার্কেটিং গুলো করা হয় সেটাকে মূলত বলা হয় হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কোনো লেখার মাধ্যমে, ধরেন এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো টোটালি ব্লেন্ডার রিলেটেড। এখানে কি হচ্ছে, ব্লেন্ডার সেল করছে কিভাবে,
তার লেখাগুলোর মধ্যে একটা ব্লেন্ডারের ভালো দিক খারাপ দিক তুলে ধরে তারা কিন্তু এই ব্লেন্ডারটাকে বিক্রি করার চেষ্টা করছে। তো এটাই হচ্ছে মূলত কন্টেন্ট মার্কেটিং। কোনো কন্টেন্টের সাহায্যে, কোনো লিখিত কন্টেন্টের সাহায্যে যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে অ্যাপস মার্কেটিং। অ্যাপস মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এখানে সবাই তো প্লে স্টোর থেকে অনেক ধরনের অ্যাপস ডাউনলোড করেন, তাই না? তো এই অ্যাপস এর মধ্যে দেখবেন ছোট ছোট অ্যাড আসে না কিছু ফ্রি অ্যাপস এর মধ্যে? বিশেষ জি করে আসে। আপনি যে ফ্রি অ্যাপস গুলো ডাউনলোড করবেন সেই অ্যাপস গুলোর মধ্যে ছোট ছোট কিছু অ্যাডভার্টাইজ আসে। সেই অ্যাডভার্টাইজ গুলো কিন্তু অ্যাপস এর মধ্যেই আসে, অ্যাপস এর বাইরে কিন্তু আর আসতেছে না। তো এই অ্যাপস এর মধ্যে যে মার্কেটিংটা করা হচ্ছে বা এটা তো অ্যাপস এর মাধ্যমেই করা হচ্ছে, আপনার কাছে যে প্রোডাক্টটা সম্পর্কে ইনফরমেশনটা দিচ্ছে সেটা কিন্তু অ্যাপস এর মাধ্যমে দিচ্ছে। তো এই অ্যাপসটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যে মার্কেটিংটা করা হচ্ছে সেটাই হচ্ছে মূলত অ্যাপস মার্কেটিং। এরপরে যেটা আসে সেটা হচ্ছে মোবাইল মার্কেটিং, সব থেকে বিরক্তিকর একটা জিনিস। এখানে গ্রামীণ ফোন, বাংলা লিংক, এয়ারটেল বা রবির এসএমএস বা কল পান না, এরকম কেউ আছেন? কাইন্ডলি রেসপন্স করবেন, হ্যাঁ, যে আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যাকে কখনোই কল করেনি বা এসএমএস দেয়নি? না, এরকম নেই, বাট কম আসে। ইদানিং একটু কম আসে, এখন তো বন্ধ করার অপশন দিয়ে দিয়েছে বিটিআরসি বন্ধ থেকে। করার পরেও কিন্তু আসে? আহ হ্যাঁ, কিছু আসে, দু একটা আসে, বাট কমছে আগের থেকে। আগের তুলনায় অনেকটা কমছে। তো এই যে আপনাকে মোবাইলের মাধ্যমে বিরক্ত করা হচ্ছে, বিরক্ত করে কি বলা হয়, বা মোবাইলের মাধ্যমে আপনাকে যা জানানো হচ্ছে, ফোন করে হোক এসএমএস করে হোক, তারা কিন্তু চেষ্টা করছে তাদের মিনিট প্যাক বা মিনিট বান্ডেল গুলো আপনাকে নেয়ার জন্য, তাই না? আপনি যেন সেই বান্ডেল গুলো কিনে নেন, সেই কারণে আপনার কাছে কিন্তু মার্কেটিং করছে। কি ব্যবহার করে? মোবাইল ফোনের মাধ্যমে বা মোবাইলের টেক্সটের মাধ্যমে, সেটা কলের মাধ্যমে, যেভাবেই হোক তারা ব্যবহার করছে কিন্তু মোবাইল ফোন। তো এই মোবাইল ব্যবহার করে আপনার কাছে যে প্রচারগুলো করা হচ্ছে এটাই হচ্ছে মূলত মোবাইল মার্কেটিং। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ইবুক মার্কেটিং। আপনাদের মধ্যে ইবুক পড়ছেন? কে কে ইবুক পড়ছেন? প্রায় এখন অনেকেই ইবুক পড়ে। পড়ছি ভাই, পড়ছি। আচ্ছা, এই ইবুকের মধ্যে দেখবেন ছোট ছোট কিছু প্রোডাক্টের অ্যাড আসে বা কিছু প্রোডাক্টের লিংক দেয়া থাকে। যে লিঙ্কটাতে ক্লিক করলে আপনি কোনো একটা ওয়েবসাইটে চলে যাচ্ছেন বা আপনি কোনো ই কমার্স সাইটে চলে যাচ্ছেন যেখান থেকে আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন। বা ইবুকের শেষের দিকে দেখবেন ছোট করে একটা প্রোডাক্টের ডিটেলস লেখা থাকে। তো এই ইবুক ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয় সেটাকেই মূলত বলা হয় হচ্ছে ইবুক মার্কেটিং। এরপরে আমি যেটা বললাম যে হচ্ছে এসইওর মধ্যে আরো একটা বড় সেক্টর আছে, সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি অ্যামাজন যে ওয়েবসাইট, মানে একটা ই কমার্স ওয়েবসাইট হচ্ছে অ্যামাজন, বিশ্বের অনেক বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম। সেই ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সেল করে দিচ্ছেন। তার বিনিময়ে আপনি কিছু অংশ কমিশন হিসেবে নিজে নিচ্ছেন। সেটাকে মূলত বলা হয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সেটা যদি আপনি অ্যামাজনের সাথে করেন তাহলে সেটা হবে অ্যামাজন অ্যাফিলিয়েট। আদারওয়াইজ আপনি যদি বাংলাদেশের দারাজের সাথে করেন তাহলে সেটা হবে দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং। সহজ কথায়, কোনো প্রোডাক্ট যদি কমিশনের ভিত্তিতে আপনি সেল করে দেন তাহলে সেটাই হবে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেমন দেখতে হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওয়েবসাইট গুলো কেমন দেখতে হয়, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওয়েবসাইট। আমি যদি আরো একটা দেখাই, সেটা হচ্ছে যে ওয়েবসাইটটাতে আমি মাত্র ছিলাম, এই ওয়েবসাইটটাও হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওয়েবসাইট। আপনি যদি এখানে খেয়াল করেন যে এখানে কিছু ব্লেন্ডারের ডিটেলস দেওয়া আছে, তার নিচে যখনই আপনি এই চেক প্রাইজে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে নিয়ে যাবে হচ্ছে অ্যামাজন ডট কম।
এই amazon.com-এ এসে আপনি যখনই প্রোডাক্টটা কিনবেন, সাথে সাথে এই ওয়েবসাইটের যে ওনার, তার কাছে এই দামের কিছু একটা অংশ চলে যাবে। এই প্রাইসটার কিছু একটা অংশ এই ওয়েবসাইটের ওনার পেয়ে যাবে। তো এই জিনিসটাকে মূলত বলা হয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমরা কেমন আর্নিং জেনারেট করতে পারি। এখানে যদি আপনি খেয়াল করেন যে একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটের বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে অ্যাকাউন্ট থাকে, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে কেমন আর্নিং আসছে তার একটা ডিটেলস এখানে দেয়া আছে। আপনি যদি খেয়াল করেন এটা হচ্ছে 1 মাসের একটা আর্নিং, যেখানে ক্লিক করা হয়েছিল, মানে আমি মাত্র যে লিঙ্কটাতে ক্লিক করলাম এরকম টোটাল ক্লিক করা হয়েছিল 1565 বার। অর্ডার করা হয়েছে তার মধ্যে 73 বার। টোটাল আইটেম শিপমেন্ট করা হয়েছে 70টা। রিটার্ন করা হয়েছে, মানে অনেকে হয় না যে কোনো কারণে প্রোডাক্টটা রিটার্ন করে দিচ্ছে, সেরকম ভাবে রিটার্ন করে দিছিল 2টা। এখানে তাতে টোটাল যে প্রোডাক্টটা শিফট হয়েছে, সেই প্রোডাক্টের টোটাল যে অ্যামাউন্টটা আসছে, মানে টোটাল যে অ্যামাউন্টটা হয়েছে বিক্রির, সেটা হচ্ছে $10,910.21। যার থেকে টোটাল কমিশন পাইছে এই ওয়েবসাইটের ওনার, সেটা হচ্ছে যে 797.44 সেন্ট। এরপরে যদি আমরা আসি যে এসিওর আরেকটা সেক্টর, সেটা হচ্ছে ব্লগিং বা গুগলের অ্যাডসেন্স। আপনি যে এসিওটা করবেন, আপনার পেজটাকে যে র্যাঙ্কিং এ নিয়ে আসলেন, র্যাঙ্কিং এ আসার পরে আপনার লাভ কি? সেই লাভটা হচ্ছে যে আপনি চাইলে আপনার যে প্রফিট সেটা আপনি জেনারেট করতে পারবেন কিসের মাধ্যমে? গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। আরেকটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে বা যে কোনো ওয়েবসাইটের অ্যাফিলিয়েটের মাধ্যমে। একটা হচ্ছে আপনি প্রোডাক্ট বিক্রি করে তার কমিশন নিতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইটে বা আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড শো করতে পারেন। এখন আমি যদি কিছু লাইভ এক্সাম্পল আপনাদের দেখাই, আমি এখান থেকে একটু ব্যাকে যাই। লিখে যখনই আমি সার্চ করছি, আমার এখান থেকে একটা অ্যাড ব্লকার সফটওয়্যার আছে, যেটাকে আমাকে একটু ডিসেবল করে দিতে হবে। আচ্ছা, এখান থেকে যদি আমি এই ওয়েবসাইটটাতে যাই, এই ওয়েবসাইটটাতে মেবি অ্যাডসেন্স দেয়া নাই। এই ওয়েবসাইটটাতে অ্যাডসেন্স রান করা নাই। এখান থেকে যদি এই ওয়েবসাইটটাতে আসি, দেখেন এই ওয়েবসাইটটাতে যখনই আমি লগ ইন করলাম বা আমি যখনই এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে আসলাম, এখানে উপরে একটা পোস্ট করা আছে। মেবি আমার এখানে নেটে প্রবলেম করছে। আচ্ছা, এই ওয়েবসাইটটাতে যখনই আমরা আসলাম, দেখেন শুরুতে একটা অ্যাড আসছে। এখানে কি লেখা আছে? অ্যাডস বাই
গুগল, এখানে লেখা আছে কিন্তু অ্যাডস বাই গুগল। আচ্ছা, এরপরে নিচের দিকে যদি দেখি, এখানেও কিন্তু এই একটা অ্যাড শো করতেছে, এটাও কিন্তু গুগলের একটা অ্যাড। তো এই যে অ্যাডটা আমার ওয়েবসাইটে রান করতেছে, বা এই যে যার ওয়েবসাইটে এটা রান করতেছে, এইখানে যখনই আমি একটা ক্লিক করব, আমি অ্যাজ এ ভিজিটর, এই ক্লিক করার কারণে কি হচ্ছে, সে এই ওয়েবসাইটের যে ওনার, সে কিন্তু একটা অ্যামাউন্টের টাকা পাচ্ছে গুগলের থেকে। গুগল তাকে কেন টাকা দিচ্ছে, যে তার ওয়েবসাইট, এটা তো হচ্ছে তার একটা জায়গা, তাই না? একটা ওয়েবসাইট, যে সে, যে এই ওয়েবসাইটটার ওনার, সে কিন্তু একটা জায়গার ওনার হিসেবে আছে। এখন আপনার যদি একটা জমি থাকে, আপনি যদি সেটাকে সেখানে যদি কেউ কোনো কিছু ব্যবহার করতে চায়, বা হচ্ছে সেই জমিটার উপরে সে কেউ যদি কোনো কিছু করতে যায়, আপনি অবশ্যই তার থেকে কিছু একটা অ্যামাউন্ট নেবেন, বা কোনো প্রফিট তো নেবেন, কারণ আপনার জমিটা সে ব্যবহার করছে, তাই না? যেমন বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, বাড়ি ভাড়া যে দেয়া হয়, বা হচ্ছে জায়গা যে ভাড়া দেয়া হয়, যে আপনি আমার জমিটা ব্যবহার করেন, তার বিনিময়ে আমাকে প্রতি মাসে কিছু টাকা দিবেন। তো ঠিক সেম একই উপায়ে হচ্ছে যে গুগল কি করছে, আপনার থেকে আপনার ওয়েবসাইটের কিছু জায়গাটা ভাড়া নিচ্ছে। আমি যদি এখানে দেখাই যে এই ওয়েবসাইটের এতটুকু জায়গা গুগল কি করছে, ভাড়া নিচ্ছে এই ওয়েবসাইটের ওনারের থেকে। সেই ওয়েবসাইটের অতটুকু জায়গার মধ্যে সে একটা অ্যাডভার্টাইজ রান করতেছে, আর যেই কারণে এই ওয়েবসাইটটার এইটুকু জায়গা যে সে অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার করছে, এই কারণে এই ওয়েবসাইটের ওনারকে তার কিছু অ্যামাউন্ট পে করতে হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনারা গুগলের অ্যাডসেন্স থেকে আর্নিং জেনারেট করতে পারবেন, বা জেনারেট করা সম্ভব হয়। এখন আমরা যদি খেয়াল করি যে এই গুগলের অ্যাডসেন্স থেকে কেমন আর্নিং জেনারেট করা যায়, আপনি যদি এখানে খেয়াল করেন, গুগলের অ্যাডসেন্স থেকে টোটাল আর্নিং করা হয়েছিল একটা ওয়েবসাইটের $2,753 অ্যারাউন্ড। এটাতে হচ্ছে একটু বেশি পরিমাণের ভিজিটর ছিল, যার কারণে অ্যামাউন্ট এত হিউজে চলে গেছে। তো এরপরে যদি আমরা দেখি যে আমাদের কিছু ই কমার্স ওয়েবসাইট থাকে, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখে একটা ই কমার্স ওয়েবসাইটও কমপ্লিট করে নিতে পারবেন, যেখানে আপনি চাইলে আপনার যেসব লোকাল প্রোডাক্ট গুলো থাকে, আপনার হাতের কাছে আশেপাশে যে প্রোডাক্ট গুলো থাকে, সেগুলো আপনি এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সেল করতে পারবেন। বর্তমান বাংলাদেশে সব থেকে জনপ্রিয় যে ই কমার্স প্ল্যাটফর্মটা আছে, সেটা হচ্ছে দারাজ। এখন দারাজ কিন্তু একটা পর্যায়ে যে এত বড় হয়ে ওঠেনি, তার কিন্তু ধীরে ধীরেই শুরু করতে হয়েছে। তো আপনিও চাইলে এই ডিজিটাল মার্কেটিং শিখে একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন যে ব্যাপারটায় আসি, যে হচ্ছে আমাদের মধ্যে অনেকেই চায় যে হচ্ছে আমি নিজে একটা ওয়েবসাইট করব না, আমি ফ্রিল্যান্সিং করব, আমি হচ্ছে মুক্ত পেশায় থাকব। সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, আপনি ক্লায়েন্টের এসইও করতে পারেন। মানে হচ্ছে অন্যের কাজ কমপ্লিট করে দিয়ে আপনি টাকা নিতে পারেন। সহজ কথায় যদি আমি বলি, যে এতক্ষণ আমি যা বললাম সেগুলো করতে গেলে আপনার সামান্য অ্যামাউন্ট বা কিছু অ্যামাউন্টের দরকার হবে, যেটা হচ্ছে আপনার কিছু বাজেটের দরকার হবে। এখন সবার ফিনান্সিয়াল অবস্থা সব সময় সেম থাকে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে ক্লায়েন্টের এসইও করতে পারেন, যার মাধ্যমে আপনি খুব ভালো একটা অ্যামাউন্টের আর্নিং জেনারেট করতে পারবেন। এখন আমি যদি আপনাদের বলি যে বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরে সব থেকে জনপ্রিয় সেক্টরটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এসইও। এসইও জিনিসটা এখন সব থেকে জনপ্রিয়, আর সব থেকে আর্নিং বেশি জেনারেট করা যায় হচ্ছে এসইওর কাজের মাধ্যমে। আমরা যদি সিপিএ মার্কেটিং নিয়ে কথা বলি, সিপিএ মার্কেটিং হচ্ছে যে টোটালি আপনার কিছু সার্ভারের মাধ্যমে আপনি যে সার্ভেইং করে কিছু মানুষের বা কিছু ইউজারের ডেটা সংগ্রহ করাটাই মূলত হচ্ছে সিপিএ লিড জেনারেশনের কাজ। এখানে সিপিএ লিড জেনারেশনের আর্নিং এর কিছু ডিটেলস দেয়া আছে। তো সিপিএ মার্কেটিং নিয়ে আমরা খুব বেশি একটা আলোচনা করব না, কারণ হচ্ছে সিপিএ মার্কেটিংটা বর্তমান সময়ে আমাদের সবার কাছেই পরিচিত হয়ে গেছে ধোঁকাবাজির একটা কাজ নামে। যে এখানে কি করা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে আমাকে আগে 3,000 টাকা দিন, আপনাকে একটা সার্ভার বা আইপি কিনে দিব। সেই আইপির মাধ্যমে আপনি কাজ করবেন, এবং ফেক কিছু আইপি ব্যবহার করে আপনাকে বাংলাদেশে বসেই আমেরিকান কিছু লোকদের ডিটেলস কালেক্ট করতে হবে, সেই ডিটেলস এর বিনিময়ে আপনাকে কিছু টাকা দেওয়া হবে।
তো বাংলাদেশে কি হচ্ছে, আপনাকে দিয়ে সেই আইপিটা কেনানো হয়, কেনানোর পরে আপনার কাছ থেকে 2500, 3000, 5000, 10,000 টাকা নিয়ে নেওয়ার পরে কি হচ্ছে, কিছুদিন পরে আপনাকে বলা হবে যে আপনার আইপিটা ব্যান হয়ে গেছে, আপনি আর টোটালি কোনো টাকাই পাবেন না। তো এরকম একটা ব্যাপার চলে আসছে বাংলাদেশে সিপিএ মার্কেটিং নিয়ে। বাট সিপিএ মার্কেটিং হচ্ছে মূলত আপনার ইউজারদের ডেটা কালেক্ট করার কাজ। আচ্ছা, এরপরে যদি বলি, আপনি চাইলে এসইওর সার্ভিসও প্রোভাইড করতে পারেন, যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে খুবই জনপ্রিয় হচ্ছে। আপনি যদি ফেসবুকের জব সেকশনটায় দেখেন, ওখানে ডিজিটাল মার্কেটার হায়ার করছে কিন্তু প্রচুর পরিমাণে। তো আপনি চাইলে নিজে একটা এসইওর এজেন্সি ওয়েবসাইট খুলে আপনি এসইওর সার্ভিসও প্রোভাইড করতে পারেন। বর্তমানে বাংলাদেশে অনেকগুলো এসইও এজেন্সি আছে। যেমন আপনি যদি খেয়াল করেন, আমাদের দ্য ক্লাউড ডিজিটাল, এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা কোম্পানি, যেখানে আমরা হচ্ছে এসইও, তার পাশাপাশি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো সার্ভিস প্রোভাইড করে থাকি। এর পাশাপাশি যদি আপনি দেখেন যে জায়েন্ট মার্কেটার নামের অনেক একটা প্ল্যাটফর্ম আছে বা ওয়েবসাইট আছে, তারাও কি করছে, টাকার বিনিময়ে তারাও কিন্তু এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে। এরকম একটা এজেন্সি টাইপের তারা কাজ করছে। আপনি চাইলে প্রোডাক্টও সেল করতে পারেন এসইওর মাধ্যমে হোক, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা আহ, অন্য যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি চাইলে কি করতে পারবেন, আপনি কোনো একটা প্রোডাক্ট নিজে থেকে সেল করতে পারবেন। ধরেন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কিনে আনতেছেন, সেই প্রোডাক্টটাকে আপনি চাইলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে, আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেল করতে পারবেন। এরপরে যেটা আছে অ্যাপ প্রমোশন, এটা হচ্ছে যে আপনি অ্যাপ প্রমোশনেরও কাজ করতে পারবেন। এখন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজের পরিমাণটা একটু কমে গেছে, কেননা হচ্ছে তারা এখন সব সময় চাচ্ছে কিছু অ্যাডের মাধ্যমে কাজগুলো করতে। এরা এখন আর সেই অর্গানিক উপায়ে অ্যাপস প্রমোশন করতে চায় না। এখন তারা সবাই হচ্ছে অ্যাড রানের মাধ্যমেই অ্যাপস গুলোকে প্রমোশন করতে চায়। আচ্ছা, এরপরে যদি আসি যে এই ডিজিটাল মার্কেটিং শেখার পরে আমরা কোন কোন মার্কেট প্লেস গুলোতে কাজ করতে পারবো। মার্কেট প্লেস গুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় কিছু মার্কেট প্লেসের কথা আমি বলবো। তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে আপওয়ার্ক। আপওয়ার্কের নাম তো সবাই শুনছেন, তাই না? আপওয়ার্কের নাম শুনেন নাই এমন কেউ কি আছেন? যে আমি শুনি নাই। আচ্ছা, এই আপওয়ার্ক হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখন এই মার্কেট প্লেস গুলোর কাজ কি? মার্কেট প্লেস গুলোর কাজ হচ্ছে যে আপনার এবং আপনার ক্লায়েন্টের মাধ্যমে একটা চুক্তি করানো। যেমন আপনি ধরেন একজন ক্লায়েন্ট হিসেবে মানে সেলার হিসেবে কাজ করছেন, যে সার্ভিসটা প্রোভাইড করবে, যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা প্রোভাইড করবে। আর ধরেন আমি হচ্ছে আপনার থেকে সার্ভিসটা কিনে নিব। এখন আপনি যে আমার কাছ থেকে টাকাটা নিয়ে আমাকে প্রপারলি কাজটা করে দিবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি তো আমার কাছ থেকে টাকাটা নেওয়া হয়ে গেলে আমাকে ব্লকও করে দিতে পারেন, হতে পারে না? জি, জি অবশ্যই। আচ্ছা, আবার এমনও তো হতে পারে আমি আপনার থেকে কাজটা করাইনি, আপনাকে কোনো টাকাই দিলাম না। জি, এটাও হতে পারে। আচ্ছা, এই জিনিসটা যেন না হয়, এটার সিকিউরিটির জন্য মাঝখানে আমাদের মিডলম্যান হিসেবে কাজ করবে হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস গুলো কি করে, ক্লায়েন্টের থেকে আগে থেকে টাকা নেয়, টাকা নিয়ে নিজে হোল্ড করে রাখে। এরপরে কি হচ্ছে যে ফ্রিল্যান্সার থাকে, মানে যে মূলত কাজটা করে দিবে, তার কাছ থেকে কাজটা বুঝে নেয়, বুঝে নিয়ে ক্লায়েন্টকে বুঝায় দেয়। তারপরে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে যে টাকাটা সে নিছিল সেটা হচ্ছে আবার ফ্রিল্যান্সারকে দিয়ে দেয়। এখন মাঝখানে যদি কখনো কোনো প্রবলেম হয়, যেমন হচ্ছে যে কাজ আসলে ঠিকভাবে করেনি, বা হচ্ছে সময় মতো করে দেয়নি, বা ক্লায়েন্টও কাজ ঠিকঠাক ভাবে করায় নিয়েও টাকা দিতে যাচ্ছে না, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সমাধান করে দেয় হচ্ছে মূলত এই মার্কেট প্লেস গুলো। তো এই মার্কেট প্লেস গুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে আপওয়ার্ক, যার 2014 সাল পর্যন্ত নাম ছিল হচ্ছে ওডেস্ক। পরবর্তীতে আপডেট হয়ে এটার নাম হয়ে আসছে আপওয়ার্ক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সার ডট কম নামে যেটা পরিচিত।
তো এই আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার এই দুইটা হচ্ছে বিডিং মার্কেট প্লেস। এখন এই বিডিং মার্কেট প্লেস গুলো কি কি? বিডিং মার্কেট প্লেস গুলো হচ্ছে, এখানে কি হয়, একজন ক্লায়েন্ট এসে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা কোটেশন সাবমিট করে যে আমার এই কয় দিনের মধ্যে একটা কাজ প্রয়োজন, কাজের মধ্যে এই জিনিসগুলো থাকবে, আপনাকে এই টপিকগুলো আমাকে কভার করে দিতে হবে, কে কে পারবেন, আপনারা চাইলে আমাকে প্রপোজাল লেটার সাবমিট করতে পারেন। এখন সেখানে কি হচ্ছে, ফ্রিল্যান্সাররা ওই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী একটা সুন্দর প্রপোজাল লেটার ক্রিয়েট করে ক্লায়েন্টকে সেন্ড করতেছে। ক্লায়েন্ট সেই প্রপোজাল লেটার গুলো দেখে একটা ফ্রিল্যান্সারকে বা একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতেছে কাজের জন্য। আচ্ছা, এটাকে মূলত বলা হয় হচ্ছে বিডিং সেকশন, বিডিং মার্কেট প্লেস। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ফাইবার। ফাইবার হচ্ছে মূলত সেলার বেজ মার্কেট প্লেস। ঠিক আছে, এটা হচ্ছে বিগিনারদের জন্য খুবই ইজি একটা মার্কেট প্লেস। আমি যদি বলি যে এখানে কি হয়, ফাইবারে কেমন কাজ হয়, ফাইবার হচ্ছে ক্লায়েন্ট যেমন নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক একটা কোটেশন সাবমিট করতো যে আমার এই কাজের দরকার, এখানে তার উল্টোটা হচ্ছে, যেমন এখানে ফ্রিল্যান্সার কি করছে যে আমি এই ধরনের কাজ করতে পারি এরকম একটা ডিটেলস ক্রিয়েট করে একটা ব্যানার পাবলিশ করছে। এই ব্যানারটাকে মূলত বলা হয় হচ্ছে গিগ। ফাইবারের এই ব্যানারটাকে মূলত বলা হয় হচ্ছে গিগ। এই গিগে কি করা হয়, একজন সেলার বা একজন যে ফ্রিল্যান্সার থাকে সে তার ওয়ার্কিং ডিটেলস দিয়ে দেয় যে আমি এই কয় দিনের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করে দিতে পারবো, আর তার জন্য আমি এই কয় ডলার চার্জ করব। এরকম করে একটা গিগে 3টা অপশন দেয়া থাকে যে আপনি এই 3টা অপশনে আপনি কি করতে পারবেন, আপনার সার্ভিসটা সেল করতে পারবেন বা আপনার সার্ভিসের অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন। এখন ক্লায়েন্টের যে কাজগুলোর দরকার হয় তারা কি করে, সেই কাজ অনুযায়ী সার্চ করে আপনার ব্যানার গুলো দেখে তার যে সার্ভিসটা প্রয়োজন হবে সেই সার্ভিস অনুযায়ী যে কোনো একটা সার্ভিস সে কিনে নিবে আপনার গিগ থেকে, সেরকম একটা কাজের অর্ডার করে দিবে, আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এখন যদি আমি পিপল পার আওয়ারের কথা বলি, পিপল পার আওয়ারও একটা বিডিং মার্কেট প্লেস। এখানে হচ্ছে আপওয়ার্ক ফ্রিল্যান্সারের মতোই কাজ করতে হয়, যেখানে হচ্ছে বিডিং করে আপনাকে কাজ নিতে হবে। এখন এখানে তফাৎটা কি কাজ করছে জানেন? ফাইবার হচ্ছে আপনাকে ক্লায়েন্ট খুঁজে নিচ্ছে, আর আপওয়ার্ক হচ্ছে আপনার ক্লায়েন্টকে খুঁজতে হচ্ছে। ঠিক আছে, দুইটার পার্থক্য কিন্তু এইটুকুই, যে একটাই আপনার ক্লায়েন্টকে খুঁজতে হচ্ছে, আরেকটাই ক্লায়েন্টের আপনাকে খুঁজতে হচ্ছে। বাট আপনাকে এখানে যেটা করণীয় থাকে সেটা হচ্ছে ক্লায়েন্ট যেন আপনাকে খুব সহজে খুঁজে পায়, তার জন্য আপনার গিগটাকেও র্যাঙ্কিং এ আনতে হয়। তো আমরা ধীরে ধীরে শিখে নেব কিভাবে আমরা আমাদের গিগ গুলোকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারি, যাতে করে খুব সহজেই ক্লায়েন্ট আমাকে খুঁজে পেতে পারে। এটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে শিখবো। তো তার আগে আমরা যদি একটু দেখি যে এই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে সব থেকে দামি জিনিসটা কি, এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে সব থেকে দামি জিনিস হচ্ছে ভিজিটর। সব থেকে দামি জিনিস ভিজিটর। আপনার কাছে যদি ভিজিটর থাকে আপনি অনলাইন মার্কেট প্লেসে যে কোনো কিছু করতে পারবেন অনলাইনে। সেটা আপনি কোনো প্রোডাক্ট সেল করেন, কোনো প্রোডাক্টের প্রচারণা করেন, বা আপনি তাদের সাথে গল্প করেন, তাতেও কিন্তু আপনি একটা আর্নিং জেনারেট করতে পারবেন। আপনি অনলাইনে যাই করতে যাবেন তার জন্য আপনার দরকার হবে হচ্ছে ট্রাফিক বা ভিজিটর। আপনি সেটা যে কোনো কাজের জন্যই ব্যবহার করেন না কেন, আপনাকে ট্রাফিক অবশ্যই আনতে হবে আপনার ওয়েবসাইটে বা আপনার পেজ বা আপনি যেটাই বলেন। আপনি যদি খেয়াল করেন, আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন যে ওয়েবসাইটটাতে মাসে একজনও ভিজিট করে না, তাহলে আপনার সেই ওয়েবসাইটটা দিয়ে কি কোনো লাভ আছে? কোনোই লাভ নেই। আপনার ওয়েবসাইটে অবশ্যই ট্রাফিক আনতে হবে। তো আমরা শিখবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের প্ল্যাটফর্ম গুলোতে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে গুগল মূলত
কিভাবে কাজ করে, একটা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি, যে একটা সার্চ ইঞ্জিন মূলত কাজ করে হচ্ছে কয়েকটা ধাপে। যেমন এখানে যদি আপনারা দেখেন যে আমি যখনই গুগলে কোনো কিছু সার্চ করতেছি, আমি এখান থেকে ধরেন একটা জিনিস সার্চ করলাম, সার্চ করার পরে সেই তথ্যটা, আমি যে তথ্যটা লিখে সার্চ করতেছি গুগলে, সেই তথ্যটা চলে যাবে হচ্ছে গুগলের ওয়েব সার্ভারে, সেটা চলে যাচ্ছে গুগলের ওয়েব সার্ভারে। আমি যদি একটু আপনাদের দেখাই দিই, এখান থেকে চলে আসতেছে গুগলের ওয়েব সার্ভারের মধ্যে। এই ওয়েব সার্ভার থেকে গুগল কি করছে, এই ডেটাটাকে পাঠিয়ে দিচ্ছে গুগলের ইন্ডেক্স সার্ভারে, যেখানে সকল তথ্য জমা হয়ে থাকে, সকল ধরনের তথ্যগুলো জমা হয়ে থাকে গুগলের এই ইন্ডেক্স সার্ভারের মধ্যে। যে কোনো ওয়েবসাইটে যে কোনো তথ্য থাকে হচ্ছে এই গুগলের ইন্ডেক্স সার্ভারে। এখন এই ইন্ডেক্স সার্ভার থেকে আবার আমি এই যে তথ্যটা লিখে সার্চ করছিলাম, সেই তথ্যটা চলে আসে গুগলের ডক সার্ভারে, যেখানে কিছু ডকুমেন্ট বা হচ্ছে কন্টেন্ট গুলো থাকে। সেই ডক সার্ভার থেকে কি হয়, এই তথ্যগুলো আমার সামনে বা আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসে। গুগলের সার্চ ইঞ্জিন মূলত এই প্রক্রিয়াটাকেই ফলো করে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর, মানে গুগলে যে র্যাঙ্ক করতে হবে, গুগলে র্যাঙ্ক করতে হলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হয়। গুগলে র্যাঙ্ক করতে হলে আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে থেকে হচ্ছে র্যাঙ্কিং এর জন্য যে জিনিসগুলো কাজে লাগে, এখানে তার কিছু লিস্ট দেয়া আছে। যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটে ডিরেক্ট যে ভিজিটর গুলো আসে, সেগুলো হচ্ছে আপনার র্যাঙ্কিং এর জন্য হেল্প করে। যদি কেউ ডিরেক্টলি আপনার ওয়েবসাইটের নামটা লিখে সার্চ করে আপনার ওয়েবসাইট ভিজিট করে, সেটা আপনার র্যাঙ্কিং এর জন্য খুব ভালোভাবে কাজ করে। তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটে সে কতক্ষণ ধরে স্টে করছে, বা আপনার যে পেজটা আছে সেখানে সে কতক্ষণ ধরে স্টে করছে, বা কতগুলা পেজ আছে আপনার ওয়েবসাইটে, তারপর আপনার ওয়েবসাইটে কত তাড়াতাড়ি সে লিভ নিয়ে চলে যাচ্ছে, সেটাও ডিপেন্ড করে। এরকম অনেক জিনিসগুলো ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ রাখার জন্য। তো এগুলো নিয়ে আমরা ইন ফিউচারে আলোচনা করব। এরপরে দেখা যাচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটকে কিভাবে গুগলে র্যাঙ্ক করাতে পারবেন, বা কি কি কারণে একটা ওয়েবসাইট মূলত র্যাঙ্ক করে। একটা ওয়েবসাইট মূলত গুগলে র্যাঙ্ক করার পিছনে কিছু কারণ থাকে, তার মধ্যে হচ্ছে টপিক্যাল অথরিটি থাকে, যেটা হচ্ছে আপনার, আপনি যে টপিক অনুযায়ী আপনার ওয়েবসাইটটাকে ক্রিয়েট করছেন সেটাকে মূলত বলা হয় হচ্ছে টপিক্যাল অথরিটি। তারপরে হচ্ছে ডোমেইন অথরিটি। ডোমেইন কি আমরা কি জানি কেউ, যে আসলে মূলত ডোমেইনটা কি? জি, আমরা ডোমেইন সম্পর্কে আমি জানি। ডোমেইনটা যেটা জানি যে সাপোজ facebook.com, এর ফেসবুকের ডোমেইন নেম, এক্স্যাক্টলি, ওয়েবসাইটের নাম যেটা। কোনো একটা ওয়েবসাইটের মূলত নামের সাথে যে ডট কম বা ডট ওআরজি যে জিনিসগুলোকে বলা হয়, বা যে অ্যাড্রেসটা থাকে, এটাকে মূলত বলা হয় হচ্ছে ডোমেইন নেম। যেমন আমি যদি এইখানে লিখি যে আমার যদি ফেসবুকে ঢুকতে হয়, তাহলে আমি কি করছি, facebook.com, এটা হচ্ছে একটা ডোমেইন নেম, এটা হচ্ছে একটা ডোমেইন নেম। এখন এখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে, যদি আমি এখানে লিখি https://www.facebook.com, এটা কি তাহলে আর ডোমেইন নেম থাকলো? এটা কিন্তু আর ডোমেইন নেম থাকবে না, এটা টোটাল একটা ইউআরএল হয়ে যাবে। এই জিনিসটাকে মূলত বলা হয় হচ্ছে টোটাল একটা ইউআরএল। সহজ কথায় আমি যদি বলি, যে কোনো ইউআরএল এর www.com এর পর থেকে
www ডটের পর থেকে .com পর্যন্ত যে জিনিসটা থাকে সেটাকে মূলত বলা হয় হচ্ছে ডোমেইন। তো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার পিছনে আপনার ডোমেইনের কিছু পাওয়ার থাকে, যেটাকে মূলত বলা হয় হচ্ছে ডোমেইন অথরিটি, বা শর্ট ফর্মে বলা হয় ডিএ। এই ডোমেইন অথরিটিটা কাজ করে। তারপরে যেটা প্রধানভাবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট। আপনার ওয়েবসাইটে আপনি কেমন ধরনের ইনফরমেশন দিচ্ছেন বা কেমন কন্টেন্ট লিখছেন, কতটা ইনফরমেটিভ, সেটার উপর ডিপেন্ড করে। তার পিছনে কাজ করে কিছু লিঙ্ক, যেগুলোকে মূলত ব্যাকলিঙ্ক বলা হয়। এগুলো নিয়ে আমরা ইন ফিউচার আলোচনা করব। তো এই সকল কারণগুলোতেই মূলত হচ্ছে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এ চলে আসে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যদি দেখি যে এই যে আমার একটা গুগলের কোশ্চেন র্যাঙ্ক, ছিল। আমার একটা কোশ্চেন ছিল। জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিং এ কি ওয়েব পেজ ডিজাইনিং এর কোনো কাজ আছে কিনা, বা এটা জানার প্রয়োজন আছে কিনা, আপনার কি মনে হয়? আমাদের ওয়েবসাইট ডিজাইনিং এরও কাজ আছে, প্রয়োজনও আছে। ইনশাল্লাহ আমরা শিখেও নিব কিভাবে একটা ওয়েবসাইট টোটালি ডিজাইন করতে হয়, পাশাপাশি একটা ওয়েবসাইট কিভাবে আমরা খুব সহজেই বিল্ড করতে পারবো। আমরা সবকিছুই দেখবো। আমরা ওয়ার্ডপ্রেস এর সাহায্যে একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করা যায় খুব সহজে, আমরা সেটাও শিখে নিব। জি জি, ঠিক ধন্যবাদ। আছে, আচ্ছা। এখন একটা জিনিস যদি আমি আপনাদের দেখাই, যে এই যে গুগলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, এই র্যাঙ্ক করার জন্য গুগলের কিছু শর্ত আছে। গুগল যে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসবে, তার জন্য কিছু শর্ত দেয়া আছে গুগলের, যেটাকে মূলত বলা হয় হচ্ছে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর। এই র্যাঙ্কিং ফ্যাক্টর মূলত আছে 200+। এই র্যাঙ্কিং ফ্যাক্টর আছে টোটাল 200-রও বেশি। তার মধ্যে যে জিনিসগুলো কাজ করে সেগুলো হচ্ছে ডোমেইনের এজ, মানে আমরা যে ডোমেইনটা হায়ার করি বা হচ্ছে আমরা কিনে নেই, সেই ডোমেইনটা কতদিনের পুরনো বা কতদিন ধরে অনলাইনে আছে সেটার উপর ডিপেন্ড করে। এরপরে যে জিনিসটা কাজ করে, আপনি যে ডোমেইনটা কিনে নিচ্ছেন, এই ডোমেইন যে রেজিস্ট্রেশন করতেছেন, এই ডোমেইন রেজিস্ট্রেশনের লেন্থ, এই ডোমেইনটা রেজিস্ট্রেশন করা হয় হচ্ছে সর্বনিম্ন 1 বছর, উপরে আপনি যে কয় বছর ধরে রেজিস্ট্রেশন করতে পারেন। তবে গুগলের হিসাব অনুযায়ী আপনার যে ডোমেইনটা আপনি কিনে নিবেন, সেই ডোমেইনটা মূলত 2 বছরের জন্য কেনাটা ভালো, যেটা হচ্ছে গুগলের পার্সোনাল সাজেশন, যে আপনার মিনিমাম 2 বছরের জন্য কেনা উচিত একটা ডোমেইন। কেন হয় কি, অনেকের কাজ করতে করতেই 1 বছর পার হয়ে যায়। ঠিক আছে, 1 বছর পর আর রিনিউ করতে খেয়াল থাকে না, বা 1 বছরের মধ্যে সে কাজ করে না, কোনো একটা কারণে সে আটকায় যায়, তারপরে আর সে কাজ করা হয় না, ডোমেইনটা আবার রিনিউ করানো লাগে। তার থেকে গুগল বলতেছে আপনি যদি একটা ডোমেইন 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করে রাখেন, তাহলে সেটা আপনার জন্য খুবই সুবিধাজনক হবে, প্রাইসও কম আসে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে জিনিসটা ভ্যারি করে র্যাঙ্কিং এর জন্য, সেটা হচ্ছে ডোমেইনের হিস্ট্রি। আপনার ওই ডোমেইন দিয়ে আহ, আগে পরে কোনো স্প্যামি ওয়েবসাইট করা হয়েছিল কিনা, বা ওই ডোমেইনটা দিয়ে আগে কোনো কাজ করা হয়েছিল কিনা, সেই জিনিসগুলোকে আপনাকে চেক করে নিতে হবে। তারপরে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেয়া হয়, সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন গুলো। এক্সাক্ট ম্যাচ ডোমেইন গুলো কি, ধরেন আপনি একটা টপিক নিয়ে কাজ করছেন, এখানে আমি কাজ করতেছি ধরেন জুসার নিয়ে, আমি যে কোনো ধরনের জুসার নিয়ে কাজ করব। এখন জুসার নিয়ে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে, এক্সাক্ট ম্যাচ ডোমেইন কাকে বলা হয়, যে এখানে যদি আমি লিখি জুসার কিং, juicerking.com, এখানে কি বোঝা যাচ্ছে, যে আমার ওয়েবসাইটটাতে আমি জুসার নিয়েই কথাবার্তা বলবো, বা জুস রিলেটেড প্রোডাক্ট নিয়ে, জুস রিলেটেড আইটেম গুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। এখানে সেটা বোঝা যায় না, যখনই আমার ডোমেইন নেমটা থাকবে জুসার কিং, আমার ডোমেইনে আমার জুসারের কথাটা উল্লেখ থাকবে। ঠিক আছে, তো এরকম যে ডোমেইন গুলো আছে, এই ডোমেইন গুলোকে গুগল মূলত প্রায়োরিটি দেয় বেশি, যে নিজের টপিক অনুযায়ী
যে ওয়েবসাইটের নামগুলো নেওয়া হয় বা ডোমেইনের নামগুলো নেওয়া হয় সেই ডোমেইনগুলোকে গুগল প্রাধান্য দেয় বেশি। এরপরে আরো অনেকগুলো জিনিস আছে, এই ফাইলটা আমি আপনাদের গ্রুপে আপলোড করে দিব, আপনারা জাস্ট এই ফাইলটাকে পড়ে নিবেন। ঠিক আছে, আপনাদের বলবো না এটা মুখস্থ করতে হবে, আপনারা জাস্ট এই পয়েন্টগুলো পড়বেন। টোটালটা যদি পড়তে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো, আদারওয়াইজ আপনি শুধু এই পয়েন্টগুলো পড়বেন। এখানে যে পয়েন্টগুলো দেয়া আছে জাস্ট সেই পয়েন্টগুলোকে একটু পড়ে নিবেন, একবার পড়লেই হবে, আপনাকে মুখস্থ করতে হবে না, জাস্ট দুই একবার পড়লেই হয়ে যাবে। আপনারা এই জিনিসগুলোকে বাসায় বসে পড়ে নিবেন। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা পড়ে নিবেন, ঠিক আছে, আমি এটা আপনাদের গ্রুপে আপলোড করে দিব। তারপরে এটা নিয়ে কারোর যদি কোনো কোশ্চেন আসে আপনারা পড়লেই বুঝতে পারবেন, তারপরেও আমি আপনাদের যারা যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমি সেগুলোকে সলভ করে দিব। পাশাপাশি আমি এটা যখন আপনারা পড়বেন তারপরে আমি এটা নিয়ে কিছু আলোচনা আপনাদের সাথে করব, যাতে করে আপনাদের বুঝতে আরো সহজ হয়।